প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের অধ্যায়ের নাম হচ্ছে অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। এটা 11তম অধ্যায়। প্রথমে জেনে নেওয়া যাক অর্থনৈতিক নির্দেশক সমূহ কী। কোনো দেশের অর্থনৈতিক অবস্থা জানতে হলে সেই দেশের মোট জাতীয় উৎপাদন, মোট দেশজ উৎপাদন ও মাথাপিছু আয় জানার প্রয়োজন। এগুলোকে বলে অর্থনৈতিক নির্দেশক। কারণ উল্লেখিত মোট জাতীয় উৎপাদন, দেশজ উৎপাদন ও মাথাপিছু আয় ছাড়া কোনো দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানা যায় না। কোনো দেশের অর্থনৈতিক অবস্থা জানতে হলে সে দেশের মোট জাতীয় উৎপাদন, দেশজ উৎপাদন, মাথাপিছু আয় জানা দরকার। দেশের অর্থনীতি পূর্ববর্তী অবস্থার সাথে এগিয়ে যাচ্ছে নাকি পিছিয়ে যাচ্ছে, নাকি একই অবস্থায় আছে, তা উক্ত তিনটি নির্দেশক সমূহের মান দ্বারা বোঝা যায়। আসো প্রথমে জানা যাক মোট জাতীয় উৎপাদন কি। কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, কোনো দেশের জনগণ মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য বা সেবা উৎপাদন করে তার অর্থমূল্যকে মোট জাতীয় উৎপাদন বলে। আমি আবার বলছি, কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত নির্দিষ্ট সময় বলতে এক বছরকেই বোঝানো হয়। ওই এক বছরে কোনো একটি দেশের মোট জনগণ যে পরিমাণ পণ্য উৎপাদন করবে ওই পণ্যের অর্থ মূল্যকে মোট জাতীয় উৎপাদন বলে। এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, জাতীয় উৎপাদনের মধ্যে দেশের অভ্যন্তরে বসবাসকারী ও কর্মরত বিদেশি ব্যক্তি ও সংস্থার উৎপাদন অথবা আয় অন্তর্ভুক্ত হবে না। তবে বিদেশে অবস্থানকারী ও কর্মরত দেশি নাগরিক, সংস্থা ও প্রতিষ্ঠানের আয় অন্তর্ভুক্ত হবে। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝানোর চেষ্টা করছি। মনে করো রফিক ও করিম দুই ভাই। রফিক দেশে কৃষিকাজ করে এবং তার ভাই বিদেশে অবস্থান করে, সে দেশে কাজ করে টাকা পয়সা উপার্জন করে। তাহলে রফিক যা উৎপাদন করবে তার পণ্যের আর্থিক মূল্য এবং তার ভাই যিনি বিদেশে অবস্থান করে টাকা উপার্জন করবে, এই দুইটা টাকার মোট মূল্যকে মোট জাতীয় উৎপাদন বলা হয়। এক্ষেত্রে বিদেশি কোনো ব্যক্তি যদি বাংলাদেশে অবস্থান করে পণ্য উৎপাদন করে, ওই উৎপাদিত পণ্যের মূল্য এদেশের জাতীয় উৎপাদনে অন্তর্ভুক্ত হবে না। আশা করি মোট জাতীয় উৎপাদন বিষয়টি বুঝতে পেরেছ। এবার আসা যাক মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন হলো কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, কোনো দেশের অভ্যন্তর বা ভৌগোলিক সীমানার ভিতরে বসবাসকারী সকল জনগণ কর্তৃক উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের দ্রব্য সামগ্রী ও সেবা কর্মের অর্থমূল্যের সমষ্টি। আমি একটু বুঝিয়ে বলছি। মোট দেশজ উৎপাদন হচ্ছে কোনো একটি দেশের ভিতরে এক বছরে সকল জনগণ যে পরিমাণ পণ্যদ্রব্য উৎপাদন করবে বা সেবা সামগ্রী উৎপাদন করবে তার অর্থমূল্যকে মোট দেশজ উৎপাদন বলে। এক্ষেত্রে দেশের
ভিতরে যদি কোনো বিদেশি নাগরিক থাকে, আমি আবার বলছি, দেশের ভিতরে বিদেশি কোনো নাগরিক থাকে এবং তারা যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করবে তার অর্থমূল্যের সমষ্টি অন্তর্ভুক্ত হবে। তবে বিদেশে অবস্থানকারী ও কর্মরত দেশের নাগরিক তাদের আয় অন্তর্ভুক্ত হবে না। আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছ। এখন আসা যাক বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ। আসলে বাংলাদেশের অর্থনীতিটা কী রকম সেটাই এই পয়েন্টের প্রশ্ন। প্রথমে দেখা যাচ্ছে ভূপ্রকৃতি। বাংলাদেশ মূলত প্রাকৃতিক সৌন্দর্যের দেশ এবং প্রকৃতি প্রদত্ত অনেক সম্পদ রয়েছে যা বাংলাদেশের অর্থনীতির প্রথম বৈশিষ্ট্য। 2 নম্বর, প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রাকৃতিক সম্পদ। আমরা মূলত প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করি, তবে এই প্রাকৃতিক সম্পদ যথাযথ ব্যবহার না করার কারণে বাংলাদেশের অর্থনীতি পিছিয়ে পড়ছে। তারপরে পয়েন্ট, শিক্ষার নিম্ন হার। একটি দেশের মানুষ যত শিক্ষিত হবে সে দেশের অর্থনৈতিক ব্যবস্থা তত উন্নত হবে। কেননা যখন একটি মানুষ শিক্ষিত হবে তার ওই শিক্ষার কারণে সে কোনো কর্মস্থলে কর্মরত থাকবে এবং তার ইনকামের ওপর সরকার যে ট্যাক্স পাবে সেটার উপর অর্থনীতি অনেকাংশে নির্ভর করে। তারপর দক্ষতার স্তর। যেহেতু শিক্ষার হার কম সেহেতু দক্ষতার স্তরটাও অনেক নিচে, যার জন্য বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যেতে পারছে না। 5 নম্বর পয়েন্ট, উদ্যোগ গ্রহণের মানসিকতা। বর্তমানে বাংলাদেশের অনেক মানুষের হাতে অলস টাকা থাকার কারণেও, আমি আবার বলছি, উদ্যোগ গ্রহণের মানসিকতা। অনেক মানুষের টাকা থাকার পরেও তারা উদ্যোগ গ্রহণ করতে চায় না, পরে ওই টাকাটা অলস বসে থাকে, যেটা অর্থনীতির একটি অন্যতম বৈশিষ্ট্য। 6 নম্বর, কৃষি খাতের প্রকৃতি। বাংলাদেশের মূলত কৃষির উপর নির্ভরশীল, তবে কৃষিক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা থাকার কারণে বাংলাদেশের অর্থনীতি দিন দিন উন্নতি করতে পারছে না। শিক্ষা খাতের প্রকৃতি অর্থনীতির একটি প্রধান বৈশিষ্ট্য। 8 নম্বর, বেকারত্ব। দেশে যে পরিমাণ মানুষ শিক্ষা গ্রহণ করে বেকার অবস্থায় আছে, যদি তারা কাজ করার সুযোগ পেত অথবা কাজ করার কর্মস্থল পেত, তবে ওই বেকার লোকগুলোর অর্থনীতিতে অনেক বড় অবদান রাখতে পারত। 9 নম্বর, স্বল্প মাথাপিছু আয়। যেহেতু বাংলাদেশে শিক্ষার হার কম, যার জন্য মাথাপিছু আয়ও অনেক কম। 10 নম্বর পয়েন্ট, মূলধন গঠন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো কোনো একটি কাজ করার জন্য প্রথমে মূলধন প্রয়োজন, তবে মূলধন পর্যাপ্ত না হওয়ার কারণে অর্থনীতির বৈশিষ্ট্য অবদান রাখতে পারছে না। প্রিয় শিক্ষার্থী, এখন দেখা যাক বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতার গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা সমূহ। প্রতিবন্ধকতা মানে বাধা। অর্থনৈতিক ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য যে সকল বাধা রয়েছে
সেটাকে প্রতিবন্ধকতা বলা হয়। প্রথমে দেখা যাচ্ছে সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো অপর্যাপ্ত ও অনুন্নত। সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো অপর্যাপ্ত। অর্থনৈতিক ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য যে সকল প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সে সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পর্যাপ্ত পরিমাণে নেই, এবং যা আছে তা অনেক নিম্নমানের, যার জন্য অর্থনৈতিক ক্ষেত্রে এগিয়ে যাওয়া কষ্টকর হচ্ছে। তারপর জনসংখ্যাধিক্যম, শিক্ষার নিম্নহার। শিক্ষা একটি দেশকে শুধু অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে নিয়ে যায় না, সকল দিক দিয়ে এগিয়ে নিয়ে যায়। আর এই শিক্ষার নিম্নহানের কারণে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ দিন দিন পিছিয়ে পড়ছে। বেকারত্ব, পূর্বের পয়েন্টে বলা হয়েছে, কাজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও কর্মস্থলের অভাবের কারণে মানুষ দিন দিন বেকারত্বের দিকে এগিয়ে যাচ্ছে। বেকারত্ব বাড়ার কারণে মানুষের জীবনযাত্রার মান নিম্ন হচ্ছে। 5 নম্বর, কৃষিখাতে প্রতিবন্ধকতা। কৃষিখাতে যন্ত্রপাতির অভাব হতে পারে, উন্নত মানের বীজ, সার, পর্যাপ্ত পরিমাণে সার পাওয়া যাচ্ছে না, অথবা জনসংখ্যা বৃদ্ধির কারণে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। শিল্প খাতের প্রতিবন্ধকতা। একটি দেশে অর্থনৈতিক খাতে উন্নতি করার জন্য শিল্প খাত খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে শিল্প খাত না থাকার কারণে অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব উন্নত দেশ কি। অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে এবং এই উন্নয়ন দীর্ঘমেয়াদে অব্যাহত আছে এমন দেশকে উন্নত দেশ বলে। সংক্ষেপে বলা যায়, যে দেশ অর্থনীতিতে অনেক এগিয়ে আছে সে দেশকে উন্নত দেশ বলা হয়। উন্নত দেশসমূহের জনগণের মাথাপিছু আয় অনেক বেশি, কেননা তাদের দেশে শিক্ষার হারটা বেশি, যার জন্য তাদের মাথাপিছু আয় বেশি। মাথাপিছু আয় বেশি হওয়ার কারণে তাদের খরচও বেশি। মাথাপিছু আয় বৃদ্ধির হারও বেশি এবং সে কারণে জীবনযাত্রা অত্যন্ত উন্নত। তারা যেরকম জীবনযাপন করে একটা অনুন্নত বা উন্নয়নশীল দেশ সেক্ষেত্রে অনেক পিছিয়ে। শিল্প খাত তাদের সম্প্রসারিত, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত, আন্তর্জাতিক বাণিজ্য অর্থনীতির অনুকূলে, দেশের সকল জনগণের আবাসন, শিক্ষা সুবিধা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়। শিক্ষার প্রসারের ফলে জ্ঞান বিজ্ঞানও দ্রুত প্রসার লাভ করে এবং নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবিত হয়। এই সকল বৈশিষ্ট্য যেই দেশের মধ্যে থাকবে সেই দেশকেই সাধারণত উন্নত দেশ বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখব উন্নয়নশীল দেশ। বিশ্বের উন্নত ও অনুন্নত দেশসমূহের মধ্য পর্যায়ে আরেক ধরনের দেশ আছে যেগুলোকে বলা হয় উন্নয়নশীল দেশ। অর্থাৎ যে দেশ এখনো উন্নতি করছে, ডে বাই ডে তারা দিন দিন উন্নতির দিকেই যাচ্ছে, সেই সকল দেশকে উন্নয়নশীল দেশ বলা হয়। এসব দেশের মাথাপিছু আয় উন্নত দেশসমূহের তুলনায় অনেক কম। উন্নত দেশ থেকে তারা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে। উন্নয়নশীল দেশসমূহে অনুন্নত অর্থনীতির অধিকাংশ বৈশিষ্ট্যই বিদ্যমান। এগুলোর মধ্যে রয়েছে যেমন কৃষি খাতে প্রাধান্য, শিল্প খাতের অনগ্রসরতা, ব্যাপক বেকারত্ব, পরিবহন, যোগাযোগ ও বিদ্যুতের অপর্যাপ্ততা, শিক্ষার নিম্নহার, মূলধন গঠন ও বিনিয়োগের নিম্নহার, নিম্ন মাথাপিছু আয় ও দারিদ্র্য, জনসংখ্যা বৃদ্ধির উচ্চ হার ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা,
এখন দেখব বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতার প্রতিবন্ধকতাসমূহ উত্তরণের পদক্ষেপ। কোন কোন ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করলে আমরা অর্থনীতির অগ্রসরতার দিকে এগিয়ে যেতে পারব। যেমন কৃষিক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে। কি কি পদক্ষেপ নেওয়া যায়? যেমন উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহার করা, পর্যাপ্ত পরিমাণে সার ব্যবহার করা, উন্নত মানের বীজ ব্যবহার করা, যথাসময়ে ফসল ঘরে তোলা। তাহলে আশা করা যায় কৃষিক্ষেত্রে উন্নতি করা যাবে। শিল্পক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে। 3 নম্বর, খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার। বাংলাদেশে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও এর যথাযথ ব্যবহার করার কারণে অর্থনৈতিক দিক থেকে অনেক পিছিয়ে যাচ্ছে। যদি যথাযথ সম্পদের ব্যবহার করা হয় তাহলে এই প্রতিবন্ধকতা দূর করা সম্ভব হবে। শিক্ষার মান বৃদ্ধি করতে হবে, জনগণের মূলধন গঠন করতে হবে এবং সেই মূলধন বিনিয়োগ করার মতো উপযুক্ত ক্ষেত্র বের করতে হবে। তারপর মাথাপিছু আয় বৃদ্ধি পাবে, উন্নত ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, অনুকূল বৈদেশিক বাণিজ্য উন্নত দেশ বা উন্নয়নশীল দেশের সাথে বৈদেশিক বাণিজ্য সবসময় সুদৃঢ় রেখে এগিয়ে যেতে হবে। এছাড়াও বলা যায় রাজনৈতিক অস্থিতিশীলতা ঠিক রাখতে হবে।